বড় সাহস তোর, সামান্য একজন কনস্টেবল হয়ে তুই স্যারের গায়ে হাত দিস? বেশ করেছি, যা করেছি আমি ঠিক করেছি, প্রয়োজন হলে আমি আবার হাত তুলব। কি ব্যাপার চাচা, আপনি আমার গালে থাপ্পড় মেরেছেন? আপনি কত বছর যাবত আমাদের থানায় চাকরি করছেন, হঠাৎ আমার গালে থাপ্পড় মারলেন কেন? আপনি কি জানেন আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, এই অপরাধে এই থানা থেকে আপনাকে এই মুহূর্তে বের করে দিতে পারি? হ্যাঁ স্যার, আমি জানি আপনি ইচ্ছা করলে আমাকে চাকরি থেকে বাদ দিতে পারেন, কিন্তু স্যার একটা কথা মনে রাখবেন, আমি এখানে চাকরি করি আমার যোগ্যতা এবং মেহনতের মাধ্যমে, কারো দয়াতে নয়। স্যার, আপনি আমাকে শুধু একবার বলুন, আমি এক্ষুনি এটাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। উনি আমার গালে থাপ্পড় মেরে অনেক বড় অপরাধ করে ফেলেছেন, ওনার শাস্তি আমি দিব না, ওনার শাস্তি দিবে আমাদের ওসি স্যার। যাও, ওসি স্যারকে ডেকে নিয়ে আসো। স্যার, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার গায়ে হাত তুলতে চাই নাই, কিন্তু কি করব স্যার, পরিস্থিতি আপনার গায়ে হাত তুলতে বাধ্য করেছে। বিশ্বাস করেন স্যার, আমি যা কিছু করেছি আপনার জীবন বাঁচানোর জন্য করেছি। কি এমন হয়েছে যার কারণে আমার জীবন বাঁচানোর জন্য আমার গালেই থাপ্পড় মারলেন? তাহলে শুনুন স্যার, একটু আগে কি হয়েছে। শোনো, যেভাবেই হোক সৈকতকে এই থানা থেকে সরাতে হবে। তার জন্য যদি আমাদের কোনো বিকল্প রাস্তা বেছে নিতে হয় তবে সেটাই বেছে নিতে হবে, কারণ ও আসার পরে ওসি সাহেব আমাকে কোনোই দায়িত্ব দিচ্ছে না। এমনকি এই এরিয়াতে সকল ধরনের চাঁদাবাজি, ছিনতাইকারী, টেন্ডারবাজি বন্ধ হয়ে গিয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা লাল হয়ে যাবে। তার জন্য যা করার করতে হবে। আর এদিকে দেখো, তোমার শুধু কাজ থাকবে এই পানিটা সৈকতকে খাওয়ানো, আর এতে করে যদি সৈকত মরেও যায় তবে সেটা যাবে। বুঝতে পেরেছো? স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু সময় মতো আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার পেমেন্টটা পাঠিয়ে দিবেন, আর বাকিটা এই পানিটা কিভাবে সৈকত স্যারকে খাওয়াতে হয় সেটা আমার উপর ছেড়ে দেন। সেটা আমি জানি, তুমি একমাত্র এই কাজটা পারবে। শুনলেন তো স্যার, যা কিছু করেছি শুধু আপনার জীবন বাঁচানোর জন্য, এতে আমার কোনো অপরাধ নেই স্যার। তার মানে আমাকে মেরে ফেলার জন্য এত প্ল্যানিং? আই এম রিয়েলি সরি চাচা, আসলে আমি না বুঝে আপনার সাথে খারাপ আচরণ করে ফেলেছি। আমি যদি জানতাম যে আমাকে মেরে ফেলার জন্য এতটা প্ল্যানিং চলছে তাহলে আগে থেকে সতর্ক হয়ে যেতাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জীবন বাঁচালেন। স্যার, এটা আমার দায়িত্ব। আর আপনাকে একটা কথা বলি, আপনি এই থানায় আসার পরে থেকে এই এলাকার মানুষ শান্তিতে ঘুমাইতে পারতেছে, কারণ এই যে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, এদের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, আর এই থানায় কেউ ঘুষ নিতে পারতো না, আর এইটাই আপনার কাল হয়ে দাঁড়াইছে। স্যার, আমি আপনাকে আমার সন্তানের মতো দেখি, আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, এইটুকু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওসি স্যারকে সবকিছু বলেছি। স্যার একটু ব্যস্ত আছে, একটু পরেই নিচে নামবে, আর তারপর ওর শাস্তি দিবে। আমি জানি ওসি স্যার এসে শাস্তি দিবেন, তবে ওনাকে না, আপনাকে। আমি সব সত্যিটা চিনে গেছি। ছি 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 ছি, আপনি এত নিচু মনের মানুষ, এই পানির ভেতরে বিষ দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন? স্যার, স্যার বিশ্বাস করেন, আমার কোনো দোষ নেই, সব দোষ ওই তুর্য স্যারের। তুর্য স্যার কখনো চায়নি যে আপনি এই থানায় থাকেন, কারণ আপনি এখানে জয়েন করার পর থেকে তুর্য স্যারের আউট ইনকাম সব বন্ধ হয়ে গেছে, এখন আর ঘুষ নিতে পারে না। আর আপনি সবসময় সৎভাবে কাজ করেন, ওসি স্যারও
যত কাজ আছে সব আপনার হাতে দেয়। তুর্য স্যার আউট কোনো ইনকামই করতে পারছে না, শুধুমাত্র নিজের স্যালারিটা পাচ্ছে। তাই তুর্য স্যার আমাকে নিয়ে এই জঘন্য প্ল্যানটা করেছে। স্যার বিশ্বাস করুন, আমি নিজে থেকে ইচ্ছা করে কিচ্ছু করিনি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি স্যার, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? তাও তোমাদের লজ্জা করে না ক্ষমা চাইতে? এই পুলিশ শব্দের অর্থ জানো? হ্যাঁ, তোমরা ঘুষের জন্য আমাকে মারতে চেয়েছিলে, টাকার জন্য আমাকে মারতে চেয়েছিলে। আরে জনগণের স্বার্থের কারণে আমরা আছি। আমাদের কি বলা হয় জানো? আমরা পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর। আমরা জনগণের টাকা মেরে খেতে আসিনি, আমরা জনগণের উপকারের জন্য এসেছি। জনগণকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য প্রত্যেকটা জনগণকে নিরাপত্তা প্রদান করা। আর তোমরা সেই জনগণের টাকা মেরে খেতে চাচ্ছ, আর যার কারণে আমাকে মেরে ফেলতেও তোমরা দ্বিধাবোধ করছো। তোমাদের মতো কিছু সংখ্যক অসাধু অফিসারের কারণে পুলিশ অফিসারের বদনাম হয়। শাস্তি তো তোমাদের পেতেই হবে। ওসি স্যার নামুক, তারপর যা ব্যবস্থা নেওয়ার তিনি নিবেন। চাচা, আমার ব্যবহারের জন্য আমি লজ্জিত। তবে হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, আমি যতদিন এই থানায় আছি ততদিন কোনো অন্যায়কারী অন্যায়ের প্রশ্রয় পাবে না। এই ছোট লোক, তুই দেখতে পাচ্ছিস না যে বাইকটাই রাস্তা দিয়ে আমরা নিয়ে যাচ্ছি, আর তুই সামনে হা করে তাকিয়ে আছিস? আরে মনি, তুই কেমন আছিস? কতদিন পর দেখা, তুই আমাকে চিনতে পারছিস না? আরে আমি সৈকত, আমরা একসাথে পড়াশোনা করতাম। না রে ভাই, আমি তোকে চিনতে পারছি না। কে রে তুই? এই তুই কাকে তুই করে কথা বলছিস রে? তুই জানিস আমরা কারা? আমরা কত বড় কোম্পানিতে চাকরি করি, আর আমাদের স্যালারি কত সেটা কি তুই জানিস? তুই আমার সামনে ওকে তুই তুকারি করে কথা বলছিস? এই শোন, ওকে তুই সম্মান দিয়ে কথা বলবি। আরে আমি সৈকত, আমরা একই স্কুলে পড়াশোনা করেছি, আমাকে আপনি চিনতে পারছেন না? এ ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ আমার মনে পড়েছে, আমরা একই স্কুলে পড়তাম। আর সব থেকে বড় কথা কি জানো, ওর বাবা ছিল একজন সামান্য গাড়ি ড্রাইভার, গাড়ি পরিষ্কার করত। আর আমাদের ক্লাস ছিল তো অনেক উপরে। যাই হোক, ব্যাপার না, একসাথে পড়াশোনা করেছি, তখন ও আমার বন্ধু ছিল। কিন্তু শোন, এখন না তোর লেভেল আর আমার লেভেল এক নেই। এখন আমি তোর থেকে অনেক উপরে উঠে গেছি। সো এই ফ্রেন্ডশিপ ব্যাপারটা না, এটা এখানেই ছেড়ে দে। আসলে আমারই ভুল হয়েছে, আপনাদের ক্লাস অনেক হাই, আপনাদের সাথে আমার চায় না। এই প্লিজ চুপ থাক, তোর মতো ছোট লোকের সাথে না কথা বলার মতো সময় আমার নেই। তুই এখান থেকে যা তো। আর শোন, এরপর থেকে কারোর সাথে কথা বলার আগে বুঝে শুনে কথা বলবি, হুট করে কাউকে তুই তুকারি করবি না। আরেকটা কথা শোন, এখনই ওর কাছে সরি বল। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। এই প্রজেক্টটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তুমি ভাবতে পারছো? একবার যদি এই প্রজেক্টটা আমরা হাতে পেয়ে যাই, আমাদের ভাগ্য পুরোই পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই প্রজেক্টটা যদি আমরা পাই, তাহলে বুঝতে পারছো আমাদের জন্য কি হবে। আমাদের তখন আর এই বাইকে চড়তে হবে না, আমরা তখন 4 চাকায় চলব। ঠিক বলেছ। হ্যাঁ, ওই যে বলে স্যার আসছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। স্যার, এই যে আমাদের প্রজেক্টের ফাইলটা আপনি যদি একটু চেক করে দিতেন, আর এই প্রজেক্টটা যদি আপনি আমাদের হাতে দিতেন, আমরা অনেক ভালোভাবে হ্যান্ডেল করতাম, প্লিজ। সরি, এই প্রজেক্টটা তো আমি দেখছি না, আমার ছেলে দেখছে। সে যদি এটা দেখে তোমাদেরকে উপযুক্ত মনে করে তাহলে সে সাইন করে দেবে। স্যার, আপনার ছেলে কোথায়? আমার ছেলে গাড়িতে। বাবা সৈকত,
মানে আপনি সৈকত চৌধুরী, আরমান চৌধুরীর ছেলে? স্যার, স্যার আই এম রিয়েলি সরি স্যার। আসলে আমরা বুঝতে পারিনি, ওই দিন খারাপ ব্যবহার করে ফেলেছিলাম স্যার। স্যার প্লিজ রাগের বসে এসে আমাদের প্রজেক্টটা ক্যান্সেল করবেন না, এটা আমাদের খুব প্রয়োজন। দেখি আপনাদের কাগজ দেখি। জি জি স্যার, অবশ্যই। স্যার এটা আপনি কি করলেন? ফাইলটা ছিঁড়ে ফেললেন? কেন প্রজেক্ট পেপার ছিঁড়ে ফেলেছি সেটা বলার অপেক্ষা রাখে না। কারোর সাথে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার আশা করা যায়, যদি খারাপ ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভালো ব্যবহার আশা করা যায় না। যাই হোক, আপনাদেরকে কোম্পানি থেকে পাঠানো হয়েছে, আপনি কোম্পানির মালিককে গিয়ে বলবেন যে সরি, এসএস গ্রুপ থেকে আমাদের প্রজেক্টটা বাতিল করে দিয়েছে। স্যার আপনাকে তো সরি বললাম, কিন্তু তারপরেও আপনি এভাবে প্রজেক্টের ফাইলটা ছিঁড়ে ফেললেন। এই প্রজেক্টটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট স্যার, আর এই প্রজেক্টটা পাওয়ার জন্য আমরা অনেক কষ্ট করেছি। জি স্যার, এই প্রজেক্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ স্যার, এটা আমাদের ড্রিম প্রজেক্ট। স্যার প্লিজ আমাদের সাথে এমনটা করবেন না। কেন ছিঁড়ে ফেললাম এইটা আবার নতুন করে বলতে হবে নাকি? কেন সেদিনের কথা ভুলে গেছেন, যেদিন গরিব ছোট লোক বলে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন আপনার সামনে থেকে? আরে আমি তো বন্ধুত্বের পরিচয় নিয়ে সামনে গিয়েছিলাম, হতে পারে তখন আমার পোশাক আশাক ভালো ছিল না, তাতে কি? তার মানে কি আমি গরিব? শোনো, তোমাকে একটা কথা বলি, মানুষকে কখনো তার পোশাক আশাক দেখে বিচার করতে নেই। কেন জানো? কারণ কার কখন কোথায় কিভাবে তার ভাগ্যটা বদলে যাবে কেউ জানে না। তুই বলেছিলে না আমার বাবা একজন ড্রাইভার ছিল, সেদিন কি বলে অপমান করেছিলে মনে আছে? আমি গরিব ফকির, আমার কাছে টাকা পয়সা ছিল না, আমি স্কুলের বেতন দিতে পারতাম। আর আজকে দেখো ভাগ্যের কি নির্মম পরিহার, তোমার অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায়। আজকে দেখো আমি এই শহরের স্বনামধন্য ব্যবসায়ী, আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই। এর জন্যই মানুষ বলে আজ যে রাজা কাল সে ফকির, আর আজ যে ফকির কাল সে রাজা, কারণ ভাগ্য বদলাতে সময় লাগে না। আর হ্যাঁ, তোমার কোম্পানির লোকদের বলে দিও আমি তোমাদের সাথে কোনো ডিল করতে পারবো না, আর প্রজেক্ট এটা তোমাদের ড্রিম প্রজেক্ট হতে পারে, সরি টু সে এটা আমার কাছে 1 পয়সার মাইলেও রাখে না। স্যার, স্যার এই প্রজেক্টটা যদি আপনি আমাদেরকে না দেন তাহলে আমাদের স্যালারি অফ হয়ে যাবে, এমনকি আমাদের চাকরিটাও চলে যেতে পারে। বাবা কি বলছো শুনেছ? ওদের নাকি চাকরি চলে যাবে, স্যালারি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, স্যালারি যদি বন্ধ হয়ে যায় তাহলে সংসার চালাবে কি দিয়ে? তখন তো রাস্তায় এসে দাঁড়াতে হবে। মানুষকে কখনো অহংকার করে কথা বলতে হয় না, মানুষকে যত সম্মান দিবে মানুষ তোমাকে তত সম্মান দিবে। গতদিন যদি তুমি আমার সাথে খারাপ আচরণ না করতে, আজকে হয়তো তোমাকে বন্ধু ভেবে তোমার প্রজেক্টটা আমি অ্যাকসেপ্ট করে নিতাম, বাট সরি, সেদিন তুমি আমার সাথে খারাপ আচরণ করেছিলে বিধায় আজকে আমি তোমার এই প্রজেক্টটা ছিঁড়ে ফেলেছি। আর একবার যেহেতু আমি বলে দিয়েছি যে আমি এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব না, সেহেতু সরি, কোনোভাবেই তোমাদের প্রজেক্ট আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। বাবা চলো চলো। স্যার, আমি একবার না বললে সেটা কখনো হ্যাঁ হয় না। বাবা হ্যাঁ চলো। আরে মনি,
এ কি, তুই তোর হাজবেন্ডের বাইক ধাক্কাতে ধাক্কাতে আসছিস? আরে অনু, কতদিন পরে দেখা, কেমন আছিস তুই? যাদের কাছে টাকার অভাব থাকে না তারা সব সময় ভালো থাকে। যাই হোক, এসব বাদ দে। তুই তো আমাদের কলেজের সব থেকে টপার স্টুডেন্ট ছিলি, আর এমন একটা গরিব ছেলেকে কেন বিয়ে করেছিস যার একটা গাড়িও নেই, একটা নষ্ট বাইক, তা আবার তোকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যেতে হচ্ছে? অনু দেখ, তুই ভুল ভাবছিস। আসলে ওর বাইকটা পাঞ্চার হয়ে গেছে, তো এই জন্য ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলাম। আসলে তুই তোর জীবনটাকে শেষ করে দিয়েছিস এর মতো একটা গরিব ছেলেকে বিয়ে করে। তোকে কলেজ লাইফে থাকতে বোঝাইতাম টাকাটা কত ইম্পর্টেন্ট। বিয়ে করলে এমন কাউকেই করা উচিত যাতে পায়ের উপর পা তুলে সারা জীবন খাওয়া যায়। আর যদি তুই তুর্যকে বিয়ে করতি তাহলে তোর এমন অবস্থায় পড়তে হতো না। আহা অনু, তুমি কি কখনো শুনেছো কুকুরের পেটে ঘি হজম হয়? আমি যদি তখন ওকে বিয়ে করতাম তাহলে তোমার মতন লক্ষ্মী মেয়েকে আমি পেতাম না। দেখো তুর্য, এসব পুরনো কথা না তোলাই ভালো। আমি গর্বিত আমার স্বামীকে নিয়ে, কারণ আমার স্বামী একজন সৎ এবং আদর্শবান মানুষ। হ্যাঁ, সৎ আদর্শ, এই জন্যই তো নষ্ট বাইক নিয়ে চলাচল করিস। আমাদের দেখ, আমরা কিরকম লাক্সারি লাইফ লিড করি, গাড়ি নিয়ে ঘুরি, না আছে টাকার অভাব, না আছে সম্মানের অভাব। আহারে, তোকে দেখে আমার খুব আফসোস হচ্ছে, তোর স্বামীর কাছে টাকারও অভাব, সম্মানেরও অভাব। শোন অনু, আর একটাও বাজে কথা বলবি না। আমি তোর কলেজের ফ্রেন্ড, তার কারণে তুই আমার সাথে বাজে কথা বলতে পারিস, কিন্তু আমার স্বামীকে নিয়ে একটাও বাজে কথা বলতে পারবি না। কে বলেছে আমি আমার ম্যারিড লাইফে খুশি নই? আমি অনেক খুশি, আমার স্বামীর সাথে আমি অনেক ভালো আছি। আর খবরদার, আমার স্বামীকে নিয়ে যদি আর একটাও বাজে কথা বলিস তাহলে কিন্তু অনেক খারাপ হবে। হ্যাঁ তাই তো, তোমাকে আর নতুন করে কিছু বলতে হবে না, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটা সুখে আছো, আর তোমার এই ফকিন্নি স্বামী তোমাকে কতটা সুখে রেখেছে। আহা তুর্য, তুমি কেন এমন বলছো? বিয়ে তো করেই ফেলেছে গরিব ছোট লোককে, এখন তো বড় বড় কথা বলতেই হবে, না হলে তো মান সম্মান থাকবে না। এই যে ভাই, আপনি আসলে একটা কাপুরুষ। এত সুন্দর একটা বউ পেয়েছেন কিন্তু যত্ন নিতে জানেন না। আপনি জানেন কলেজের সব থেকে সুন্দর মেয়ে ছিল মনি, হাজারো ছেলের লাইন পড়ে যেত ওর পিছনে, কিন্তু আপনার মতো একটা গরিব ছোট লোককে বিয়ে করেছে। আপনার তো ভাগ্য ভালো, কমসে কম নিজের জন্য না হোক, নিজের বউয়ের সুখের জন্য হলেও একটা 4 চাকার গাড়ি কিনে দিতেন। চুপ করুন ম্যাডাম, সেই তখন থেকে গাড়ি গাড়ি করছেন। আমাদের কাছে গাড়ি আছে, আমি বাসা থেকে গাড়ি নিয়ে বের হচ্ছিলাম, হঠাৎ দেখলাম গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে। একটা জরুরি মিটিং এ যাচ্ছিলাম, তাই ভাবলাম যে বাইকটা নিয়েই বের হই। কপালটা এতটাই খারাপ, বাইক নিয়ে বের হয়ে শান্তি পেলাম না, বাইকের চাকাটাও পাংচার হয়ে গেছে। হ্যাঁ অনু, আমার হাজবেন্ড ঠিক কথাই বলছে। তুই আমাকে বলতিস না টাকা দেখে ভালোবাসা উচিত, কিন্তু আমি তোর কথাটা কখনো শুনিনি। আমি একজনকেই ভালোবেসেছিলাম এবং তাকেই বিয়ে করতে চেয়েছিলাম, তাকে বিয়ে করেছিও। আর একটা মজার ব্যাপার কি জানিস তো, আমি বিয়ের আগে কখনো জানতাম না যে ওর কাছে এত টাকা আছে। বিয়ের পরে জানতে পারি ও অনেক টাকার মালিক। থাক, তোমার চাপাবাজি এবার বন্ধ করো। আমি তো দেখতেই পাচ্ছি তোমার স্বামী কত টাকার মালিক, কত কোটিপতি, একটা 4 চাকার গাড়ি অব্দি নেই। আমি তো বেঁচেই গিয়েছি যে তোমার মতন একটা ছোট মন মানসিকতার মেয়েকে বিয়ে না। তুর্য, একদম মুখ সামলে কথা বলো। আমার হাজবেন্ড কি বলছে সেটা তুমি শুনতে পাওনি? শোনো, তার আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর ও অনেক পাঞ্চুয়াল, যার কারণে সব কাজ টাইম মতো করতে পছন্দ করে। আহা বলি, এদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। চলো তো, মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, চলো। আরে মামুনি, তুই এখনো রাস্তায় কি করছিস? তুই কি ভুলে গেছিস যে আজকে সৈকত সাহেব আমাদের অফিসে আসবে, তার সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে? আমি তো অফিসে যাচ্ছিলামই, কিন্তু এই ফকিন্নি ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, এই জন্য দেরি হয়ে গেছে। আরে সৈকত স্যার, আপনি? আমি মোহাম্মদ নাজমুল হক। আজকে কিন্তু আমার অফিসে আপনার মিটিং হচ্ছে। মানে স্যার, আপনি এখানে কি করছেন? হ্যাঁ নাজমুল সাহেব, আমি মিটিং এর জন্য আপনার অফিসেই যাচ্ছিলাম। প্রতিমধ্যে আমার বাইকের চাকাটা পাংচার হয়ে যায়। কি? আপনি সৈকত আহমেদ, এসএস গ্রুপের মালিক? জি হ্যাঁ, আমি এসএস গ্রুপের মালিক সৈকত আহমেদ। আচ্ছা, এই মেয়েটা কে? স্যার, এ হচ্ছে আমার মেয়ে, আর এ হচ্ছে আমার মেয়ের হাজব্যান্ড। আমার কোম্পানির ম্যানেজমেন্টের দায়িত্ব ওর উপরে দেওয়া আছে।
ও আচ্ছা, আপনার কোম্পানির ম্যানেজমেন্টের দায়িত্ব আপনার মেয়েকে দিয়েছেন? স্যার, আমাকে একটা কথা বলুন তো, আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত কি করতে পারেননি আপনি? আপনার মেয়ে তো মনে করে টাকাই সব কিছু, টাকা থাকলেই সে সব কিছু কিনে নিতে পারে। গাড়িটা কিনে নিয়েছে বলে সে নিজেকে মনে করে সে পুরো শহরটাই কিনে নিয়েছে। আচ্ছা মনি, তোর হাজবেন্ড এসএস গ্রুপের মালিক? ওমা, এতক্ষণ আমার হাজবেন্ড কি বললো তুই শুনতে পাসনি? সে তো এই মাত্রই বললো। আর তোদের ওখানে যাচ্ছিলাম ডিল করার জন্য, কিন্তু জানি না এইসব বিহেভিয়ারের পরে এখন ডিলটা হবে কিনা, যদিও এটা আমার হাজবেন্ডের উপর নির্ভর করবে। শোন, টাকার জন্য এত অহংকার করা ঠিক না, কারণ মুচি ম্যাথররাও টাকা ইনকাম করে, কেউ একটু বেশি ইনকাম করে, কেউ একটু কম ইনকাম করে, কিন্তু সবাই ইনকাম করে। আর তুই যে হারে অহংকারী হয়ে গেছিস, এই হারে অহংকারী হলে তুই জীবনে সুখী হতে পারবি না। সরি স্যার, আমার মেয়ের পক্ষ থেকে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আসলে স্যার, বিষয়টা হচ্ছে কি, ওরা নতুন নতুন ম্যানেজমেন্টে জয়েন করছে, তো কার সাথে কিভাবে কি ব্যবহার করবে, কর্পোরেট কালচারটাই ওরা বুঝে না। স্যার, ওদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে। বোঝে না তাই না? যেহেতু বোঝে না, তাকে বোঝান কিভাবে কোম্পানি চালাতে হয়, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়। মেয়েকে আগে ব্যবসায়িক শিক্ষা দিবেন, তারপর অন্য কারোর সাথে ব্যবসায়িক ডিল করবেন। আপনার ডিলটা অ্যাকসেপ্ট করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। মনি, চলো। স্যার 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 দেন না, প্লিজ আমার কথাটা শুনেন স্যার। যদি আপনি ডিলটা ক্যান্সেল করে দেন স্যার, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমার কোম্পানিটা স্যার বসে যাবে, আমি একদম পথের ফকির হয়ে যাবো স্যার। আমি তো যাচ্ছিলাম আপনার অফিসে ডিলের জন্য, বাট সরি টু সে, আপনার মেয়ের সাথে দেখা হওয়ার পরে আপনার সাথে ব্যবসা করব আমি, অসম্ভব। শুনুন, ব্যবসা তাদের সাথে করা যায় যারা পাংচুয়াল, এডুকেটেড এবং সভ্য। এরকম অসভ্য মেয়ের সাথে কখনো আমি ব্যবসায় জড়াতে চাই না। যে মেয়ে তার ফ্রেন্ডের সাথেই বাজে ব্যবহার করতে পারে, সে ক্লায়েন্টের সাথে কেমন ব্যবহার করবে সেটা আমার বুঝতে বাকি নেই। সো নাজমুল সাহেব, আপনাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, আপনার সাথে আমি ব্যবসা করব না। স্যার, ও অবুঝ, ও কিচ্ছু বোঝে না, আরে ব্যবসা সম্পর্কে ওর কোনো জ্ঞানই নাই স্যার। আমার সাথে যদি আপনার ব্যবসা করার ইচ্ছা থাকতো, তাহলে একটা বুঝবান মানুষকে কোম্পানির দায়িত্ব দিতেন। যেহেতু আপনার মেয়েকে আপনি দায়িত্ব দিয়েই দিয়েছেন, সেটা একটা কাজ করুন, আপনার মেয়েকে আগে শিক্ষা দিন। ব্যবসায়িক জ্ঞান যখন হয়ে যাবে, তখন না হয় ব্যবসার বিষয়টা ভেবে দেখুন। আর তাছাড়া যার এত টাকার অহংকার, তার সাথে ব্যবসা করার আমার কোনো ইচ্ছা নেই। আর এই মেয়ে, তোমাকে বলছি, মানুষকে রেসপেক্ট করবে। আর গাড়ি নিয়ে অনেক অহংকার করলে না, গাড়ি দেখতে চাও, তাহলে একদিন সময় করে আমার বাসায় এসে। আমার বাসার গ্যারেজে ল্যান্ড ক্রুজার রাখা আছে V8, দামটা না হয় তোমার বাবার কাছ থেকে জেনে নিও। মনি, চলো। স্যার স্যার স্যার, যাই না স্যার, তোর জন্য আজকে ভাবতো আমার ঘৃণা হয় যে তুই আমার মেয়ে। আরে তুমি বিয়ে করে ফেলাইছো, এত বড় হয়েছে, তুমি বুঝো না কার সাথে কিভাবে কথা বলতে হয়? হ্যাঁ, আজকে তোমাদের জন্য আমার এই কোম্পানিটা নষ্ট হতে চলছে। আজকে আমি পথে বসে যাচ্ছি, পরে দেখে নেবো আমি। আপনি সিট বেল্ট লাগান নাই কেন? আপনি জানেন না সিট বেল্ট না লাগালে অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে? আইন অনুযায়ী আপনার 2000 টাকা জরিমানা হয়েছে। জরিমানাটা বের করুন। তোর কত বড় সাহস, তুই আমাকে বলিস জরিমানা দিতে? তুই জানিস আমি কে, আমার বাবাকে? তোর মতো একটা সামান্য পুলিশ অফিসার কিনা বলে আমাকে জরিমানা দিতে? তোর সাথে কথা বলো না, আমি আমার সময় নষ্ট করে যাচ্ছি। আমি তোকে কল করে দিচ্ছি, তুই আমার বাবার সাথে কথা বল। এই ম্যাডাম, এই আপনার এত বড় সাহস, আপনি অন ডিউটি পুলিশ অফিসার গায়ে হাত তুললেন? একে তো অন্যায় করেছেন, তারপর আবার অন ডিউটি পুলিশ অফিসার গায়ে হাত তুলছেন। আপনি জরিমানার টাকাটা বের করুন। আর স্যার, আপনি শুধু আমাকে একবার অনুমতি দিন, এই মেয়ে যে অপরাধ করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে। আমি থানাতে ফোন দিয়ে পুলিশ ফোর্স আসতে বলি,
একে তারপর থানায় নিয়ে যে উচিত শিক্ষা দিব। এই, ওকে চোর মারছে তোর কি? তুই ওর হয়ে চামচামি করতে আসছিস? আরে দোস্ত বাদ দে না, যদি তোর পরিচয় জানে না চামচামি একদম ছুটে যাবে। এই কি সমস্যা? হ্যাঁ সমস্যা কি? থাপ্পড় কি আরেকটা খাওয়ার ইচ্ছা আছে? এই তুই জানিস ওকে, ওর বাবাকে? ওর বাবা যদি চায় না তোর মধ্যে এরকম অফিসারকে এক তুড়ি মেরে না উড়িয়ে দিতে পারে। এই মুখ সামলে কথা বলুন, ক্ষমতার বড় এখানে দেখিয়ে কোনো লাভ নেই। আপনারা কে বা কারা এটা জানার আমার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে ডিউটিরত আছি। আপনারা অপরাধ করেছেন, তাই অপরাধের শাস্তি স্বরূপ জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবেন। আরে বাস, অনেক বলছস। 2 টাকার সমন্বয় একটা পুলিশ অফিসার হয়ে বড় বড় লেকচার মারতেছস, গলাবাজি করতেছস। তুই কি চাস? আমার বাবা এখানে আসবে, তাই তো? ওকে ফাইন, আমি আমার বাবাকে এক্ষুনি কল করছি। আমার বাবা এখানে আসার পর তোকে যদি সাসপেন্ড না করছি, লাগতে পারে যদি না বের করছি, তাহলে আমার নামও সুমাইয়া মির্জা না। হ্যালো, হ্যাঁ পাপা, আমি গাড়ি নিয়ে বের হয়েছি, কিন্তু আমি সিট বেল্ট পরতে ভুলে গেছিলাম, যার কারণে রাস্তার মধ্যে সম্বন্ধ 2 টাকার একটা পুলিশ অফিসার আমার সাথে সিংরেট করতেছে, বলতেছে আমার নাকি জরিমানা হয়েছে, আমার নাকি 2000 টাকা দিতে হবে। পাপা, তুমি এক্ষুনি অন দ্য স্পটে চলে আসো, আর যদি না আসো তাহলে মেয়ে বলে আমাকে আর পরিচয় দিও না। আর হ্যাঁ, সাথে একটা কথা বলে দিই, ওদেরকে এই মুহূর্তে এই চাকরি থেকে বের করতে হবে। এই এই কার এত বড় সাহস যে আমার মেয়ের গাড়ি রাস্তায় আটকে আমার মেয়েকে জরিমানা করে? বাবা, এই যে 2 টাকার পুলিশ অফিসাররা, ওদের কত বড় সাহস, ওরা আমার গাড়ি আটকে রেখে আমাকে বলতেছে জরিমানা দিতে। আমি নাকি সিট বেল্ট পরি না, এই জন্য আমার জরিমানা দিতে হবে। এদেরকে সাসপেন্ড করো। এই তুমি কি আমাকে চেনো? আমি এই এলাকার রানিং পুলিশ কমিশনার। স্যার, আমার মেয়ের সাথে বেয়াদবির পরিণাম কি হতে পারে তুমি জানো? তোমাকে এখন আমি সাসপেন্ড করতে পারি। আরে বাবা, তোদের হাওয়া কি ফুস নাই হয়ে গেল? কি রে, আসার আগে তো অনেক বড় বড় কথা বলতেছিলি, আর এখন সেলুট দেখাচ্ছিস? আঙ্কেল, এই দুইটা আমাদের সাথে অনেকক্ষণ যাবত বেয়াদবি করতেছে। এই দুটাকে এমন শিক্ষা দিন যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ আর কখনো না করতে পারে। স্যার, আপনি এখানকার শুনে ভালো লাগলো, খুশি হলাম, কিন্তু স্যার আজকে জরিমানার টাকাটা আপনার দেওয়া উচিত, কারণ আপনার মেয়ে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছিল, সিট বেল্ট পরেনি, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত। জানেন স্যার, গত 3 মাস আগে আমি আমার স্ত্রীকে হারিয়েছি। আমার স্ত্রীও সিট বেল্ট ছাড়াই গাড়ি চালাচ্ছিল। সেদিন যদি আমার স্ত্রীকে আমি জরিমানা করতাম তাহলে হয়তো এই দুর্ঘটনা হতো না। চিরদিনের জন্য আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি স্যার। আমি চাই না আমার মতো পরিবারের সদস্যদের কেউ হারা। তাই তো স্যার আমি অভিযানে প্রত্যেকটা সময় সিট বেল্টটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমরা যদি সবসময় ক্ষমতার বড়াই দেখাই তাহলে আমাদের পরিবারের মানুষগুলো আমাদের ক্ষমতার অপব্যবহার করবে। তাই আমাদের উচিত সঠিক নিয়ম কানুনগুলো আমাদের পরিবারের মানুষদেরকে শেখানো, তাহলে অনেক জীবন বেঁচে যাবে। ঠিকই বলেছ, আসলে আমারই বোঝার ভুল। ঠিক আছে, আমি অনলাইনে তোমার পেমেন্টটা করে দিচ্ছি। বাবা, তুমি এসব কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যদি জরিমানার টাকা দিয়ে দাও তাহলে আমি পুলিশ কমিশনারের মেয়ে হয়ে লাভটা কি হলো? এই চুপ, একদম চুপ, তুই কোনো কথা বলবি না। আসলে ভুলটা আমার, আমি তোকে মানুষের মতো মানুষ করতে পারি নাই। এই পুলিশ অফিসার ঠিক আছে, আমি সব সময় ক্ষমতার বড়াই দেখিয়েছি, অন্যায়কে প্রশ্রয় দিয়েছি, যার কারণেই আজকে এই দিনটা আমার দেখতে হলো। যা গাড়িতে গিয়ে বস, আর শোনো, আমাকে পারলে ক্ষমা করে দিও। স্যার, এটা আপনি কি করছেন? আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন? স্যার, আমি যেটা করেছি এটা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্বের জায়গা থেকে দায়িত্বটা পালন করেছি। আপনি একজন পুলিশ কমিশনার। স্যার, আমাদের যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। আরে না, ইটস অলরাইট, ঠিক আছে, তোমরা ডিউটি করো, আমি আসছি। হ্যাঁ,
চোখে দেখিস না আর একটু আমার গাড়ির সামনে এসে পড়তি। দেখছিস আমাদের গাড়িটা এখানে ঢুকছে, তারপরও তোদের গাড়ির সামনে এসে দাঁড়াতে হলো। অনু, তুই সব কি করছিস? কতদিন পরে আব্বা তোর আর আমার দাওয়াত দিছে একসাথে খাওয়াবে বলে, না হয় আমরা ভুল করে তোকে গাড়ির সামনে পড়ে গেছি, তা তুই এমন ব্যবহার করতেছিস কেন? কেমন ব্যবহার করব তোমার সাথে? দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা ঢুকছে, তারপরেও গাড়ির সামনে এসে দাঁড়িয়েছো। যদি এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত তারপর তো আমার স্বামী নিয়ে হসপিটালে দৌড়াতে হতো। তোমার স্বামী খরচা করবে, সে মুরদও তো নাই। অনু, ভুলে যাস না যে আমি তোর বড় বোন, আমার সাথে ভদ্র ভাষায় কথা বল। ভদ্রতা ভুলে গেছি সেদিন, যেদিন তুমি এই ফকিনিটার হাত ধরে বাড়ি থেকে চলে গেছো। অনু, মুখ সামলায় কথা ক। ও গরিব হোক ফকির হোক তাতে আমার কোনো সমস্যা নেই। তুই ভুলে যাস না যে ও আমার স্বামী। হ্যাঁ, শুধু নামেই স্বামী, দেখো না পোশাক আশাক কি পরেছে, লুঙ্গি আর গামছা। আচ্ছা, তোমার কি লজ্জা করে না এমন স্বামীর সঙ্গে থাকতে? শ্বশুর বাড়িতে কেউ এমন পোশাক পরে আসে? আমার তো তোমাকে বোন বলে পরিচয় দিতেই লজ্জা করে। কি করলি তুই? আমারে বোন কতি লজ্জা রে? ছোটবেলা দিয়ে দুই বোনই এক থালে ভাত খাইছি, একসাথে গম পড়েছি। তুই যখন অসুস্থ হয়েছিলিস আমি তোর কত সেবা যত্ন করেছি, আর আজকে কিনা তুই আমার এত বড় একখান কথা কলি। দেখ, আমার স্বামী গরিব হতে পারে, আমার স্বামীর জামা কাপড় সস্তা হতে পারে, কিন্তু তার মন মানসিকতা মেলা ভালো। আসার পর থেকে তুই আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা কয়েই যাচ্ছিস, না আমার সম্মান দিচ্ছিস না আমার স্বামীর সম্মান দিচ্ছিস। আপনি একটা কথা বলি, কিছু মনে করবেন না। সম্মান আসলে তাদেরই করা যায় যারা সম্মানের যোগ্য। আপনাদের দেখলে ভেতর থেকে সম্মান জিনিসটা আসে না, তাই আপনাদের সম্মানটা করা হয় না। কি বলুন? হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। আরে তোদের এখানে কে আসতে বলেছে? আর বাবা না আমাদের সাথে এদের কেন আসতে বলে? বাবা, বাবা। আরে মা, তোরা চলে আইসস, কিন্তু রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমার ডাকছিস কেন? জামাই বাবাজি, তোরা সবাই ভিতরে চলো। মা আয় আয়, ভিতরে আয়। দেখো বাবা, আমাদের যখন দাওয়াত দিবে তখন তোমার এই গরিব মেয়েকে আর এই গরিব জামাইকে দাওয়াত দিবে না। আমাদের একটা স্ট্যাটাস আছে, আমরা ওদের মতো গরিব লোকদের সাথে একসাথে বসে খাবার খেতে পারবো না। এটা কেমন কথা বললি মা? তুই যেমন আমার মেয়ে, ও তো আমার মেয়ে। দাওয়াত করলে সবাইকে তো একসাথেই করব। মারে, বাবা মার কাছে সব সন্তানই সমান। কে ধনী কে গরিব বাবা মারা এগুলি দেখে না। আর তাছাড়া ও তো তোর বড় বোন, বড় বোনের সাথে তোর এরকম ব্যবহার করাটা ঠিক হয় নাই। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন বাড়ি চল। জামাই বাবাজিরা, বাড়ি চলো। আচ্ছা, 1 মিনিট। হ্যালো? না না, নিলামে উঠাতে হবে না। কত টাকা দিতে হবে আমাকে বলুন। গিয়ে মানে 40 লাখ টাকা? এত টাকা তো আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ভাই, কি হইছে? কোনো সমস্যা? আরে এসব কথা শুনে আপনি কি করবেন? না, সমাধান করে দিতে না পারলেও শুনতে তো পারি, তাই না? শুনলাম টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয়েছে, আমারে কও, দেখি কোনো সমাধান দিতে পারি কিনা। যেহেতু এত করে শুনতে যাচ্ছেন তাহলে শুনুন। আমি ব্যাংক থেকে 30 লক্ষ টাকা লোন নিয়েছিলাম, সেটা সুদে আসলে 40 লাখ টাকা হয়েছে। আজকের ভিতরে টাকাটা দিতে হবে। এখন যে আমি কি করি? অনু, গাড়িটা বিক্রি করলেও তো 15 লাখ টাকার বেশি হবে না। আমি এখন কি করি বলো তো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। ভাই, তোমার মোবাইলে একটা SMS গেছে, চেক করো। $40 লাখ টাকা? এত টাকা আমাকে কে দিবে? আর কিটা দেবে? আমি দিছি। নাও, তুমি লোনটা পরিশোধ করে ঝামেলা মুক্ত হও। এত টাকা আপনি আমাকে পাঠিয়েছেন? আপনি এত টাকা কোথায় পেলেন? টাকা সে তো হাতের ময়লা, আইজ আছে কাইল নাই। যার কাছে আছে সে রাজা, আর যার কাছে নাই সে ফকির। আসলে
আমি এইসব পোশাক আশাক পরে থাই তো কি হয়েছে, আমাকে জমি জমা অনেক আছে, আমাকে প্রায় 140 বিঘের মতো সম্পত্তি আছে, যে জায়গায় ধান হয়, পাট হয়, মাছ হয়। প্রতি বছরে প্রায় 50-60 লাখ টাকার মাছ বিক্রি করি। আমাকে গরুর ফার্ম আছে, মুরগির ফার্ম আছে। টাকা পয়সা নিয়ে আমি অহংকার করি না, বললাম না এই যে টাকা আজকে আছে কালকে নেই। আত্মীয় স্বজনের উপকারে আসবো না তো কার উপকারে আসবো? তোমার আজকে সমস্যা, আমি যদি তোমার সমস্যা না দেখি কে দেখবে? আমাকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে টাকার জন্য। আমি চাই এই টাকার জন্য যেন কোনো আত্মীয় সম্পর্ক নষ্ট না হয়। কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ান। আমাকে সমাজে আজকাল কি হয় জানো? কেউ বিপদে পড়লে কাছে টাকা থাকলেও দেয় না, ভাবেও টাকা কি এর ফেরত দেবে না। কিন্তু আমাকে উচিত যে বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো। দুলাভাই, আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমার আসলে ঠিক হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আর আপনি যদি আজকে না থাকতেন, আমার আজকে পথে বসতে হতো, আমার বাড়িটি নিলামে উঠে যেত। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আসলে আপা তুই ঠিক, আমি ভুল। আমি যদি জানতাম দুলাভাইয়ের কাছে এত টাকা আছে তাহলে আমি কখনোই খারাপ ব্যবহার করতাম না। নে ওইছে ওইছে, তোর আর ক্ষমা সাথী হবে না। চল, দুই বোনই কতদিন পরে এক জায়গায় হইছি, আমরা একসাথে খাবানি আর গল্প আরবানি। চলো, আমরা মেলা দিন পরে আইছি, বাড়ি চলো। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। আর মা, তোকে একটা কথা বলি, ভাঙা কোলাও কিন্তু ছাই ফেলানোর কাজে লাগে। যাকে তুই এত অপমান অপদস্থ করলি, আজকে তোদের এত বড় বিপদের দিনে সেই কিন্তু কাজে আসছে। আর কথা বাড়িয়ে লাভ নাই, তোমাদের জন্য অনেক কিছু রান্না হয়েছে, তোমরা খাবা। এখন চলো চলো বাবাজি। আচ্ছা আসো। ভাই, জমি কিনলাম 200 বিঘে, অনেক টাকা পয়সা অ্যাডভান্স দিতে হবে। হয় এক কাজ কর, গ্রামে এসে কিন্তু ভালোই লাগছে। ওই যে 30 লাখ টাকা ওকে একটু দিয়ে দে। এই, তুই কি বললি? আরে আজব ব্যাপার, আপনি কি আপনারে কেন করতে হবে যে আমি কি কইছি? আরেকবার বল না, একটু শুনতে চাচ্ছি আমরা। তুই কি বললি ফোনে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কইছি 200 বিঘে সম্পত্তি কিনেছি, সেই জায়গায় 30 লাখ টাকা অ্যাডভান্স করতে হবে, তাই কইছি। কেন কি হয়েছে এতে? 200 বিঘে সম্পত্তি? তোর মতো এরকম একটা ফকিন্নি মার্কা ছেলে 200 বিঘে সম্পত্তির কথা ফোনে বলছে? তাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাস্তায় বের হয়ে আমাদের মতো সুন্দর মেয়ে দুটোকে দেখে চাপাবাজি শুরু করে দিয়েছিস? এই শোনেন ম্যাডাম, আপনারা সুন্দরী না বান্দরিয়ে দেখার সময় আমার হাতে নেই। হ্যাঁ, জীবনে প্রথম আপনাকে দেখলাম, তাও তো আমি দেখিনি। আপনি আমারে ডাক দিলেন তাই আপনার দিক তাকালাম, আর আপনি করছেন আমারে ইমপ্রেস না টিমপ্রেস করতে যাবো? হ্যাঁ, আমার খায়ে দেয় কোনো কাজ নেই, তাই না? আমি করছিলাম আমার ব্যবসার কথা, আর আপনি এসে আমারে ডিস্টার্ব করতেছেন কিসের জন্য? এই মনি, শুনেছিস আমাদেরকে বান্দরী বলেছে? কত বড় সাহস তোর, তুই আমাদেরকে বান্দরী বলিস? মানে আমরা বাদর? ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। আজব ব্যাপার, চিনা নেই জানা নেই তুই তুকারে শুরু করে দিচ্ছেন, আবার ছোট লোক বড় লোক এসব কি? আচ্ছা, পরিবার থেকে ভালো কোনো শিক্ষা পাননি নাকি? পারিবারিক শিক্ষা আমাদের ঠিকই আছে, কিন্তু তোর কোনো পারিবারিক শিক্ষা নেই। তোর যদি পারিবারিক শিক্ষা থাকতো তাহলে রাস্তাঘাটে বের হয়ে সব চাপাবাজি ছাড়তিস না। ওরে, কি যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম। আমার ফোন, আমার ব্যবসা, আমি এইসব নিয়ে কথা করছি, আর চিনা নেই জানা নেই হুট করে আইসে আমার সাথে ঝগড়া বাঁধাচ্ছে। এই পা ফাড়ায় ঝগড়া বাঁধানো কি আপনাকে স্বভাব দেয়? এক থাপ্পড় দিয়ে তোর সবগুলো দাঁত ফেলে দিব, ফকিরের বাচ্চা। এই, তোর ড্রেসের অবস্থা দেখছিস? হ্যাঁ, এইসব পোশাক আশাক পরে তুই কিনা এত বড় বড় কথা বলতেছিস। কি যেন বলছিলি? 200 বিঘা জমি। 200 বিঘা জমির কত টাকা দাম হয় সেটা তুই জানিস তো? এত টাকা কখনো চোখে দেখেছিস? ফকিন্নির বাচ্চা কোথাকার, যা চোখের সামনে থেকে। আচ্ছা, আবার দয়া করেন, আমার আর ভালো ঠেকতেছে না।
আমি মাইনে নিলাম, আমি চাপাবাজি করতিলাম, ঠিক আছে? আপনারা যে কাজে যাতিলেন সেই কাজে যান, আমার একটু আমার কাজ করতে দিন, যান। এই আমরা যাব মানে? তুই শুনতেছিস এই ফকিন্নির বাচ্চাটা কি বলতেছে? এই আমরা যাব মানে কি? তুই যাবি, তুই আমাদেরকে যেতে বলার কি? তুই দূর হ আমাদের চোখের সামনে থেকে। আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আপনারা থাকেন। কোয়ান্তে গ্রামে এইসব মাইজিও আসে। পাগল ছাগল, চল তো। ভাইয়া, কিরে ভাই, কাউরে কিছু না জানে হঠাৎ অফিসে কিছু কবি? হ্যাঁ ভাইয়া, কিছু কথা ছিল। তুমি কি ব্যস্ত আছো কোনো কিছু নিয়ে? আরে না, হাতে একটু কাজ ছিল, সমস্যা নেই। কি কবি ক? আসলে ভাইয়া বলছিলাম কি, আমার কিছু টাকার দরকার ছিল। টাকা লাগবে? গত সপ্তাহে তো তোরে টাকা দিলাম। যাই হোক, কত টাকা লাগবে? ভাই 1000-20 টাকার মতো। কিরে, এত টাকা দিয়ে কি করতেছিস? হ্যাঁ, প্রেমে টেমে পড়িস নি তো? আবার মেয়েদের পিছনে টাকা উড়াচ্ছিস না তো? না ভাইয়া, আসলে তেমন কিছু না। কিছু তো একটা হইছে আমার ভাই। হ্যাঁ, এই সত্যি করে বল, প্রেম টেম করতেছিস? আসলে ভাইয়া তেমন কিছু না, ওই একটা মেয়েকে একটু ভালো লাগে আর কি। তাহলে তো আমার ধারণা ঠিকই আছে। শোন, তুই বড় হইছিস, তোর পছন্দ অপছন্দ আছে। এখন মেয়েটা ভালো কি মন্দ এটা তো আমার দেয়ার বিষয়, তাই না? আর শুধু শুধুই বাইরে ঘোরাফেরা করে এত টাকা খরচ করার দরকার নেই। ডাইরেক্ট আমার সাথে পরিচয় করাই দে, মেয়েটা ভালো না খারাপ দেখে তোর সাথে বিয়ে দিয়ে ঘরে নিয়ে আসি। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি এক সময় ওকে নিয়ে আসবো তোমার কাছে। আচ্ছা শোন, এই তোর ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ভাইয়া, তুমি সেদিন যার সাথে দেখা করতে চেয়েছিলে তাকে সাথে করে নিয়ে এসেছি। কি কি বললে তুমি? এই ছোট লোকটা তোমার ভাইয়া? কি? তুমি কাকে ছোট লোক বলছো? সে আমার ভাই, আর তুমি তাকে ছোট লোক বলছো? হ্যাঁ ছোট লোক বলছি। ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বলবো? উনি একটা ছোট লোক, চাষা, গরিব, চাপাবাজ। রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে চাপাবাজি শুরু করে দেয়। মনি, তুমি আমার ভাইয়ের সাথে খারাপ আচরণ কেন করছো? তুমি আমার ভাইকে কতটা চেনো? আর কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ছোট, আমি করছি, তুই শোন। এই মায়েরার সাথে কিছুদিন আগে আমার দেখা হয়েছিল রাস্তায়। আমি ওই জমির ব্যাপারে কথা করছিলাম, অ্যাডভান্স পাঠাতে হবে 30 লাখ টাকা। তাই শুনে এই মায়ের চরক গাছে উঠে গেছে। মানে এই মায়েটা আমারে দাঁড় করায় আমারে উল্টো পাল্টা কথা করছে। আমি নাকি গরিব, ফকির, চাষা, আমি 30 লাখ টাকা কোয়ানে পাবো, এত ধরনের অপমান সূচক কথা কলো আমারে। আমি শুনে গেলাম, এ মায়ের আমি চিনি না জানি না, কোয়ানতে এসে আমার সাথে উল্টো পাল্টা কথা শুরু করে দিচ্ছে। তুই ক, আমি সারা দিন কাজ করি ক্ষেত খামারে, আমি কি শুট বুট পরে ঘুরে বেড়াবো না? হ্যাঁ, আর এই মায়েটা আমার ভাবলো আমার কাছে মনে হয় টাকা পয়সা কিচ্ছু নেই, গরিব ফকির করে যা না তাই করে গালাগালি দিল। আর তুই এই মায়েরে ভালোবাসিস, কিন্তু এই মায়ের ব্যবহার আচার তো ভালো না রে ভাই। যে মানুষ রাস্তার মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না, সে সংসারে এসে সংসারের মানুষের সাথে ভালো ব্যবহার করবে কি করে? শোন, সংসার কারে কয় জানিস? সংসার শুধু স্বামী নিয়ে সংসার করলে সংসার হয় না। সংসার তারেই কয় পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাই আপন করে নেওয়ার নামই সংসার। বুঝতে পারিস? কি? তুমি আমার ভাইয়ের সাথে এসব আচরণ করেছো? তুমি জানো আমার ভাইকে? আমাদের কত বিঘা সম্পত্তি আছে, আমাদের কয়টা গাড়ি আছে? তুমি এসব না জেনেই আমার ভাইয়ের সম্পর্কে এ ধরনের কথা বলেছো? আরে আমার ভাই কত কষ্ট করে আমাকে মানুষ করেছে জানো? আমার ভাই এই গ্রামে থেকে ক্ষেত খামারিতে কাজ করে আমাকে শহরে পড়াশোনা করিয়েছে। কখনো আমাকে বুঝতে দেয়নি কষ্ট কাকে বলে। আমার বাবা সেই ছোটবেলায় মারা গিয়েছে। এই ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আজকে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। আর তুমি আমার সেই ভাইয়ের সাথে খারাপ আচরণ করেছো। আমি তোমার মতন মেয়ের সাথে আর কোনো সম্পর্কই রাখতে চাই না। তুমি এখনই আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও।
না না তুর্য, এসব তুমি কি বলছো? আমি তো না বুঝে অন্যায় করে ফেলছি। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। ভাইয়া ভাইয়া বিশ্বাস করুন, আমি যদি জানতাম যে আপনার এত এত সম্পত্তি আছে, আমি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করতাম না। তোমার ক্ষমা চার মধ্যে লোভ কাজ করতেছে। তুমি যদি জানতে পারতে যে আমার কাছে টাকা পয়সা আছে, তাই তুমি আমার সাথে খারাপ আচরণ করতে না। আর যখন জানতে পারিলে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, ভাবিলে আমি গরিব, তখন আমার সাথে খারাপ আচরণ করিস। যাই হোক, ভুল ভ্রান্তি মানুষই করে। তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারো, তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি তোমারে ক্ষমা করে দিলাম। না ভাইয়া, তুমি ক্ষমা করলেও আমি ওকে ক্ষমা করতে পারবো না। যে মেয়ে আমার ভাইয়ের সাথে এরকম আচরণ করেছে, আমি তাকে কখনোই ক্ষমা করব না। ওর মতন মেয়ে একটা গেলে হাজারটা পাবো, কিন্তু ভাইয়া তোমার মতন ভাই একটা হারালে আমি কখনো আর পাবো না। তোমার মতন মেয়েকে আমি আমার চোখের সামনে আর কখনো দেখতে চাই না। তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, বের হয়ে যাও। আর ভাইয়া, আই এম সরি, আমার জন্য আজকে তোমার অনেকগুলো কথা শুনতে হলো। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আরে দূর থাক, তুই আমার দ্বারা ক্ষমা চাচ্ছিস কেন? হ্যাঁ, ছোটরা ভুল করবে, বড়রা মাফ করে দেবে, এইটাই তো নিয়ম। আর আমার সাথে যদি ওই মায়ের সাথে আগে দেখা না হতো, তাহলে তো বুঝতেই পারতাম না মায়ের এত বিয়াদব। সংসারে আসার পরে সব ধ্বংস হয়ে যেত, তোরে নিয়ে আলাদা হয়ে যেত। তুই আমার ভাই, তোরে যদি আলাদা করে দিই, তাহলে আমি কারে নিয়ে বাঁচবো কাদি? আচ্ছা, এত কথা বাদ দে, চল এখন চল, আমি তোরে আজকে নিয়ে শপিং করতে যাবো। তোরে আমি অনেক জামা কাপড় কিনতে, চল। ম্যাডাম, স্যার টাকাটা তুই কি বললে আমি বুঝতে পারিনি, কথাটা আবার বলতো। মানে কইতেছিলাম কি, এতক্ষণ ধরে তো আপনার করে ঘুরাইলাম, তাই রিক্সা ভাড়াটা দিবেন না? আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হইব, আমার বাড়িতে আমার পোলাটা খুব অসুস্থ। তোর এত বড় সাহস হয় কি করে তুই আমাদের কাছে টাকা চাইতেছিস? কারণ আমাদের ড্রেস আর পোশাক আশাক দেখে বুঝতেছিস না যে আমরা কে? আমরা এই এলাকার পুলিশের ইন্সপেক্টর। আর তোর কত বড় কলিজা, তুই আমাদের কাছে টাকা চাইতেছিস? এই পকিনি রিক্সাওয়ালা, বাচ্চা রিক্সাওয়ালা, তোর বউ পোলাপন মরে গেলে আমার কি? আমাকে কেন বলতেছিস? তোকে বলছি না একটা পয়সা দেবো না মানে দেবো না। এই চলেন এখান থেকে। ম্যাডাম, ম্যাডাম এমনটা করবেন না, আপনারা তো আইনের মানুষ, আপনার কাছে তো টাকা পয়সা তো অভাব নাই, তাইলে সামান্য রিক্সা ভাড়াটা না দিয়ে চলে যেতেছেন। আমার তো অনেক কষ্ট হয় রিক্সা চালাইতে। ম্যাডাম, স্যার দয়া করে আমার টাকাটা দিয়ে যান। এই দেখ, তোদের মতন ছোট লোকের এই একটাই সমস্যা, কোনো কিছু হইলেই জ্ঞান জ্ঞান প্যান প্যান কানের কাছে করতেই থাকিস। আচ্ছা বাবা, বলছি তো টাকাটা দিব না, তুই তো কাজে যা, আমরা ওদের কাজে যাই। চলো। স্যার এমনটা করবেন না স্যার, ম্যাডাম দয়া করেন ম্যাডাম, আবার টাকাটা দিয়ে দেন ম্যাডাম। টাকা না পাইলে বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামতে হইব। আরে বাবা, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তোকে বলছি না একটা টাকা দিব না, তাহলে কি শুরু করছিস তুই? ম্যাডাম কিসে না, আর আপনি তো চিল্লাচিল্লি করতেছেন সবার সাথে, সবার টাকা ভাইবো টাকাটা দিয়ে দিলি তো হয়ে যায়। আর আপনি পুলিশ হোসেন দেখে কি সবার মাথা কিনা নিছেন? হাই ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কি করে আমাদের মতো পুলিশের সাথে এভাবে কথা বলার? আরে তুই সেই ছোট লোকটা না, যার রিক্সাতে আমরা প্রতিদিন ঘুরি? তুই আবার কি করতে আসছিস? এক পাগলে হয় না আবার নতুন পাগলের আমদানি। তোর এত বড় সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলা? হ্যাঁ, তোকে এত বড় সাহস কে দিছে? আমি দিচ্ছি। তুই সাহস দিছস? তোর সাহস আছে আমার সামনে কথা বলার? এই ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? এদিকে কোথা থেকে আসছস? আমার পরিচয় জানতে চান? সৈকত আহমেদ, দ্য কমিশনার অফ পুলিশ। স্যার, আপনি? আপনাদের লজ্জা করে না সামান্য কয়টা টাকার জন্য রিক্সাওয়ালাদের সাথে এমনটা করতে? আপনারা যখন এই পোশাকটা গায়ে জড়িয়েছিলেন তখন কি শপথ করেছিলেন মনে আছে আপনাদের? স্যার দেখেন, বিশ্বাস করেন আমার কথা, এই লোকটা আমাদের কাছ থেকে 1000 টাকা নিয়ে তারপরে ওই টাকা আর ফেরত দেয়নি স্যার। স্যার,
ম্যাডাম মিথ্যা কথা বলছে। আমাকে সেদিন কোনো টাকা দেয় নাই। আমার বাচ্চার কসম স্যার, আপনি চাইলে এটা তদন্ত করতে পারেন, আমার কোনো সমস্যা নাই স্যার। এর সত্যতা যদি আমি যাচাই করি তাহলে কিন্তু আপনাদের চাকরি নাও থাকতে পারে। কি সত্যতা যাচাই করব? স্যার আমি মিথ্যা কথা বলতেছি স্যার। স্যার প্লিজ স্যার, আপনি প্লিজ আমাদেরকে সাসপেন্ড করবেন না স্যার। আমরা চাকরি থেকে বেরোলে কি করবো স্যার? আমাদের তো কিছু করার থাকবে না। পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব বোঝেন? পুলিশ মানে হচ্ছে জনগণের বন্ধু, জনগণের রক্ষক। আর আপনারা গরিবের ভক্ষক হয়ে গেছেন। আপনাদেরকে বেতন দেওয়া হয় না? সরকার থেকে আপনাদেরকে 20 থেকে 25,000 টাকার উপরে বেতন দেওয়া হয়। তাহলে কেন গরিবের সামান্য 100-200 টাকা মেরে দিতে হবে? কম পড়ে যাবে অনেক। আপনাদের কাছে হয়তো 100-200 টাকা কোনো টাকা না, কিন্তু এই গরিব মানুষের কাছে 100-200 টাকা অনেক টাকা। এই টাকা দিয়ে তারা সংসার চালায়, বউ বাচ্চা চালায়। আপনাদের মতো কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের জন্য এই পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। সো আপনাদের মতো এই দুর্নীতিগ্রস্ত অফিসার আমাদের ডিপার্টমেন্টে কোনো প্রয়োজন নেই। অন্যায় যেহেতু আপনারা করেছেন, শাস্তি আপনাদের ভোগ করতে হবে। আপনাদেরকে এই মুহূর্তে সাসপেন্ড করা হলো। ইউ বোথ আর সাসপেন্ডেড নাও। স্যার আমাদের মস্ত বড় ভুল হয়ে গিয়েছে স্যার। এই ধরনের অন্যায় আমরা আর কখনো করব না স্যার। প্লিজ আমাদের ক্ষমা করে দেন স্যার, ওনাদেরকে এত বড় শাস্তি দিবেন না। আর মানুষ মাত্রই তো স্যার ভুল পায়। দেখলেন, যে মানুষটার উপর আপনারা অবিচার করেছিলেন, অত্যাচার করেছিলেন, তাকে ঠকিয়েছিলেন, সেই মানুষটাই আপনাদের হয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছে, অনুরোধ করছে। লজ্জা করে না আপনাদের? এই মানুষটা দেখুন না, সারাটা দিন রিক্সা চালিয়ে যে কয় টাকা ইনকাম করে তাই দিয়ে তার সংসার চালায়। এই মানুষটার দোষ কোথায়? আমি এই মানুষটার দোষ খুঁজে পাচ্ছি না। শুনুন, আপনি যদি কারো 10 টাকা মেরে খান তাহলে প্রস্তুত থাকুন, আপনার 10,000 টাকা কোথা থেকে নেমে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আমি আমার কথার বদল করতে পারবো না। যেহেতু একবার বলে দিয়েছি যে আপনাদেরকে সাসপেন্ড করা হয়েছে, সেহেতু আমার ডিসিশন আমি চেঞ্জ করতে পারবো না। যাই হোক, আগামীকাল এসে আপনাদের ড্রেসগুলো থানায় জমা দিয়ে যাবেন। আপনারা আসতে পারেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো লোক যদি পুলিশ ডিপার্টমেন্টে থাকে তাহলে জনগণের মনে আস্থা আমার ফিরে আসবে। জনগণ পুলিশ ডিপার্টমেন্টকে সবসময় সেলিব্রেট করবে। আমি মনে করি এটা আমার দায়িত্ব। আমি হচ্ছে জনগণের সেবক। জনগণের সেবা করাই আমার কাজ, আর এটাই আমার প্রধান দায়িত্ব। এই নিন, এখানে 500 টাকা আছে। বাচ্চার জন্য খাবার কিনে নিয়ে যাবেন, ওষুধ কিনে নিয়ে যাবেন। আর যদি কখনো কোনো সমস্যা হয় থানায় এসে কমপ্লেন করে যাবেন। জি স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে। আল্লাহ আপনার ভালো করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।